নমস্কার। আজ সোমবার আবার আমরা ফিরে এসেছি বিনিয়োগে বসতে লক্ষ্মীর অন্য একটি পর্ব নিয়ে। এতদিন আমরা বিনিয়োগ সম্পর্কে বেশিরভাগ কথা বলেছি, কারণ এটা অনুষ্ঠানটির নামই হচ্ছে বিনিয়োগে বসতে লক্ষ্মী। কিন্তু বিনিয়োগ নিশ্চয়ই করবেন। তো বিনিয়োগ ছাড়া তো কোনো কোনো গতি নেই। কিন্তু আপনার বিনিয়োগ কতটা হওয়া উচিত এবং কোন হারে বিনিয়োগ করলে মানে 10 বছর পরে আপনার টাকার, এখন যেরকম অবস্থা, 10 বছর পরও আপনি অতটাই সুরক্ষিত এবং আপনার আর্থিকভাবে অতটাই সমর্থ থাকতে পারবেন, সেটা নিয়ে কিন্তু আজকের দিনে একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। কারণ একটা পুরনো বাংলা প্রবাদ আছে, লাভের গুড় পিঁপড়ে খায়। মানে ধরুন, আপনার সঞ্চয় যদি লাভের গুড় হয়, তাহলে মুদ্রাস্ফীতি হচ্ছে সেই পিঁপড়ে যে গুড়টা নিঃশব্দে খেয়ে চলে যাবে। আপনি যখন হাঁড়িতে হাত ঢোকাবেন, দেখবেন হাঁড়ি ফাঁকা, কিছুই নেই। তাহলে এই হাঁড়িটাকে কি করে সুরক্ষিত রাখবেন মুদ্রাস্ফীতির নামক পিঁপড়ের কাছ থেকে? আপনার যে সঞ্চয় এবং বিনিয়োগের গুড়, সেটাকে কিভাবে সুরক্ষিত রাখবেন, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করবো। কারণ শুধু বিনিয়োগ করলেই হলো না, তাকে সুরক্ষিত রাখাটাও কিন্তু আপনারই কাজ। তাহলে আজকে আমাদের আলোচনার সঙ্গে আমাদের যথারীতি রয়েছেন কৌশিক ঘোষ স্যার। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আপনার আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার রজত। অনেক ধন্যবাদ আমাকে এই পর্বে আনার জন্য এবং আপনাদের দর্শককে জানাই শুভ সন্ধ্যে। আজকের পর্ব যে বানিয়েছো মুদ্রাস্ফীতির ওপর, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আমি খুব খুশি যে তুমি এই পর্বে মুদ্রাস্ফীতির ওপর মানে আলোচনা করবে। তাহলে স্যার, আমরা মোটামুটি একটা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করতে পারি আর কি, যেটা আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। মুদ্রাস্ফীতি কি? কিভাবে মুদ্রাস্ফীতি আপনাকে বিপদে ফেলতে পারে? মানে মানুষের এক্ষেত্রে সম্যক ধারণা নেই, বা আহ, খুব খুব অস্পষ্ট ধারণা আমি দেখেছি। অনেকে বেশ সুশিক্ষিত, মানে সুশিক্ষিত মানে আমি বলছি যথেষ্ট তারা পড়াশুনো জানা এবং সম্যক জ্ঞান আছে। তারা হালা মানে হালামনের খবর সম্পর্কে ওয়াকিবহাল। কিন্তু তাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি, মানে যেটাকে আর্থিকভাবে তারা কতটা মানে কি বলবো, শিক্ষিত আর্থিক দিক থেকে, আর্থিক দিকের বিভিন্ন রকম যে জিনিসপত্রগুলো রয়েছে, সেগুলো দিক থেকে কতটা শিক্ষিত, সেটা যখন দেখি তখন সত্যি খুব অবাক লাগে যে মানে খুবই সাদা কালো বিষয়টা, কন্ট্রাস্টিং। তাহলে তাদের সম্যক ধারণা নেই, অনেকেই এই সম্পর্কে একেবারেই জানেন না। তাহলে আমাদের কর্তব্য হচ্ছে তাদেরকে জানিয়ে দেওয়া, তাদেরকে মানে কি ভয়ঙ্কর বিপদের মধ্যে তারা পড়তে চলেছেন সেটা সম্পর্কে তাদের আগাম জানিয়ে দেওয়াটা আমাদের কর্তব্য। তাহলে আপনি একটুখানি এটা পরিষ্কার করে একটু বুঝিয়ে দিন কিভাবে এর হাত থেকে বাঁচা যায়। দেখুন, আমি তো আর খুব মানে কি বলবো, আমি অর্থনীতিবিদ নই। হ্যাঁ, আমি খুব প্র্যাকটিক্যাল ভাবে কিছু সাজেশন দেব। এবং এটা নয় যে ওই সাজেশনই শেষ কথা, এরকম কিছুই নয়। তবে প্রথমেই শুরু করি যে মুদ্রাস্ফীতিটা কি। ইনফ্লেশন, চারিদিকে খালি লোকে ইনফ্লেশন ইনফ্লেশন করে, মুদ্রাস্ফীতি করে, দাম বাড়ছে, জিনিসের দাম বাড়ছে। এবং শোনা যায় মাঝে মাঝে যে সরকার থেকে বলা হয়, যে কোনো সরকার, সে রাজ্য সরকার হোক কেন্দ্রীয় সরকার হোক, যে এই জিনিসের দাম অতিরিক্ত বেড়ে গেছে, এবার এটা কম করার জন্য আমরা এই পদক্ষেপ নিচ্ছি। তাই না? এটা শোনা যায়। মানে প্রতি বছরে 3-4 বার এরকম হয়। তো আগে আমি খুব সরলভাবে বোঝাতে চাইবো যে মুদ্রাস্ফীতিটা কি। মুদ্রাস্ফীতি কিছুই নয়, অর্থনীতিতে সাধারণভাবে মূল্য বৃদ্ধি। সাধারণভাবে মূল্য বৃদ্ধি মানে হচ্ছে যে আলু পেঁয়াজের দাম বেড়ে গেল কিন্তু অন্য জিনিসের দাম বাড়লো না, সেটা কিন্তু মুদ্রাস্ফীতি নয়। সবকিছুর দাম বাড়ছে, একই পরিমাপে বাড়ে না। কিছু কিছু বেশি বাড়ে, কিছু কম বাড়ে। যেরকম সবকিছু মানে কি, বাড়িতে আমরা যা খাই, চাল ডাল তেল নুন আলু সবজি মাছ মাংস ডিম, এগুলো বলুন। তারপর ছেলে মেয়ের স্কুলের খরচ, ডাক্তার, ওষুধের খরচ, যাতায়াতের খরচ, হুম, জামা কাপড়ের খরচ, বিনোদনের খরচ, বাইরে খাওয়ার খরচ, অনেক রকম খরচ আছে। তারপর হুম, ধরে নিন উৎসব আছে, ওখানে কেনাকাটা আছে, সেটার খরচ। এই খরচগুলোর ক্রমাগত মূল্য বৃদ্ধিটাকেই ইনফ্লেশন বলে বা মুদ্রাস্ফীতি বলে। কেন সেটা হয়, কেন মুদ্রাস্ফীতি হয়, এ খুব বড় একটা চর্চার বিষয়। এবং সেটা এখানে করা যাবে না, কারণ ওর মধ্যে অনেক রাজনৈতিক ব্যাপার স্যাপারও আছে। এবং আমি হুম, এইটুকু বলতে পারি যে মুদ্রাস্ফীতি
যে জিনিসটা এই মুহূর্তে পৃথিবীর সব দেশ এ গ্রাস করছে মুদ্রাস্ফীতি এই মুহূর্তে, সেটা আমেরিকা হোক, ভারত হোক, বা যে কোনো দেশ, যা যে দেশের কথা বলবেন, কিছু না কিছু ভাবে তারা সবাই এখন মুদ্রাস্ফীতির যে কোপ কোপ পড়েছে সেটা অনুভব করছে। মুদ্রাস্ফীতির ফলটা কি? খুব সহজভাবে বলতে গেলে মুদ্রাস্ফীতির ফল হচ্ছে টাকার ক্রয় হ্রাস হওয়া। হুম, যে জিনিসটা আমি 100 টাকায় কিনতে পারছি, কালকে আমাকে 105 টাকা দিতে হবে বা 110 টাকা দিতে হবে। উল্টো ভাবে যদি বলি, যে যতখানি জিনিস আমি 100 টাকায় কিনতে পেরেছি, ভবিষ্যতে আমি 100 টাকায় হয়তো 90% কিনতে পারবো, 95% কিনতে পারবো, বা 80% কিনতে পারবো। মানে টাকার যে ভ্যালু আছে, পারচেজিং পাওয়ার যেটাকে বলে, সেটা কমে যায়। এই মুদ্রাস্ফীতির এটা হচ্ছে আমাদের ওপর প্রভাব। দেখুন, আচ্ছা। মুদ্রাস্ফীতি মানে একা বলে কিছু করে না, কি হয় তার হুম। প্রভাবের ওপরই তো নির্ভরশীল, তাই না? একদম। তো জিনিসপত্রের দাম বাড়া আর আমার কাছে যে টাকা আছে সেই দিয়ে কতখানি আমি কিনতে পারবো, দুটোর উপরই প্রভাব পড়ছে। তো এটা হচ্ছে মুদ্রাস্ফীতি। এবার আমি আরেকটা জিনিস আমি বলতে চাই। সোনা এমন একটা জিনিস, 24 ক্যারেট সোনা 5,000 বছর আগেও ওটার যা মূল্য ছিল, আজকেও তাই মূল্য আছে। আজকে পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে আপনি যদি বলেন এটা হচ্ছে 24 ক্যারেটের একটা 10 গ্রামের কয়েন, হুম, তাহলে ওরা ওখানেই নিরীক্ষ করে আপনাকে সরাসরি ওটার ন্যায্য দাম দিয়ে দেবে। কেননা এটা ইন্টারন্যাশনাল প্রাইস, এটা হুম, সব দেশে প্রাইস লোকাল কারেন্সিতে ডিফারেন্ট মানে চেঞ্জ হবে, কিন্তু ডলার প্রাইস হুম, এক। হুম, আপনাকে চোখ বুজে টাকা দিয়ে দেবে ওখানকার কারেন্সি। তাই জন্য সোনা এমন একটা জিনিস যেটার বিরুদ্ধে আমি মুদ্রাস্ফীতিটাকে দেখতে চাই, যে সোনার দাম অনুপাতে মুদ্রাস্ফীতি কিভাবে বোঝানো যায়। তো আমি একটা কাজ করেছি, আমি কিছু গ্রাফ বানিয়েছি যেটা এখন দেখতে পাবেন স্ক্রিনে। সেই গ্রাফটা কিছুই নয়, আমি সোনার দামটাকে উল্টো করে দিয়েছি, হুম, মানে ডিনোমিনেটর, যেটা বাংলায় বলে হর। আমি হুম, সোনার দামটাকে হরে নিয়ে এসেছি, 1 বাই সোনার দাম। ওরকম ভাবে গ্রাফ আমি বানিয়েছি 1973 থেকে, যখন থেকে আমার কাছে ডেটা আছে, 2000 থেকে, 2020 থেকে। আমি যদি দেখি 1973 থেকে, তাহলে এই গ্রাফটা দেখাচ্ছে যে টাকার ক্রয় মূল্য সোনার অনুপাতে হ্রাস পেয়েছে 99.8%। তার মানে 1973-এ 100 টাকার এখন মানে এখন যার ভ্যালু, সেটা এখন কত? 1 টাকা একটু বেশি। 82 পয়সা। হ্যাঁ। আচ্ছা, 2000 সন থেকে যদি আমি দেখি, তাহলে দেখব যে এই এই 99% 99% যে হ্রাস পেয়েছে, সেটার বদলে 95% হ্রাস পেয়েছে। মানে তার দু মানে, হাজার সালের একটা 100 টাকার নোটের মূল্য এখন 5 টাকা। হ্যাঁ, এবার অদ্ভুত ব্যাপার, এবার দেখুন, আপনারা ভাবছেন হয়তো ঠিক আছে 25 বছর হয়েছে, কিন্তু এবার অদ্ভুত ব্যাপারটা দেখুন, 2020 থেকে যদি আমি মাপি, তাহলে 5 বছরে সেই মুদ্রাস্ফীতি হ্রাসে আমার ক্রয় ক্ষমতা কমেছে 60%। তার মানে 5 বছর আগে, আজকে আমরা প্রায় এখন মেতে বসে আছি, মে দু হাজার হুম, কুড়ি তখন করোনা চলছে, তখন যে জিনিসটা আমি 100 টাকায় কিনতে পারতাম, সেই জিনিসটা এখন আমি 100 টাকায় পারবো না। বরঞ্চ হুম, সেই জিনিসটা 100 টাকা দিলে আমি 40 টাকার জিনিস পাবো। ঠিক। এটাকেই বলে মুদ্রাস্ফীতি এবং মুদ্রাস্ফীতির প্রভাব। এবার কি হয়, এবার মানে এই মুদ্রাস্ফীতি কেন বিপজ্জনক? সমস্যাটা হচ্ছে আমরা যখন অনেক দূর দূর টাইমের ওপর দেখি না, তখন আমাদের ভয় লাগে। হুম, মুদ্রাস্ফীতি রোজ কিন্তু, আপনি যেটা বললেন না, পিঁপড়ে গুড় খেয়ে নিচ্ছে, হুম, রোজ কিন্তু দাম বাড়ছে, একটু 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 করে দাম বাড়ছে, কিন্তু আমরা বুঝতে পারি না। বুঝতে বুঝতে পারি পারছি। 1 বছর পর, বুঝতে পারি 6 মাস পর। এবার মুদ্রাস্ফীতি কেন বিপজ্জনক? এবার লোকজন বলবে ঠিক আছে দাদা, দাম তো বাড়ছে কিন্তু আমার মায়নাটাও বাড়ছে, হুম, আমার আয়ও বাড়ছে, দামও বাড়ছে। আপনার যখন আয় বাড়ছে আর দাম বাড়ছে, তখন আপনার গায়ে লাগবে না,
কিন্তু হুম, আপনার যখন আয় বন্ধ হয়ে যাবে, ধরে নিন হুম, অবসরের পর, অবসর হুম। প্রাপ্তির পর, তখন কিন্তু ভীষণ গায়ে লাগবে। কেননা আপনার সঞ্চয়ই তখন আপনার সম্বল। স্যার একটা কথা বলতে চাই, আপনি বললেন 5 বছরে 100 টাকার মূল্য 60% কমে গেছে। হ্যাঁ, মানে তার মানে 40 টাকা। 2025 সালে যিনি মানে মাইনে যা বেতন পেতেন, প্রত্যেক বছর তার বেতন মানে আর গত 5 বছর ধরে অন্তত পক্ষে 12% বা তার বেশি যদি বাড়ে, তাহলে সে সেই খরচটা অন্তত পক্ষে কুলিয়ে উঠতে পারবেন। একদম ঠিক কিন্তু বলেছেন। আদতে কি এক- প্রত্যেক বছর 12% বাড়ে? তারই তো বাড়ে আমি না। আমি শেষে যেখানে চাকরি করতাম সেখানে বোধহয় গড়ে 5 বছরে কত, 2 বছর তো মাইনাই কমে গেল করোনা ফরোনার জন্য। আর হ্যাঁ, বাকি বাকি বছরগুলোতে তো 10% নিচেই আমাদের ইনক্রিমেন্ট হলো। তাই হরে ঘরে মোটামুটি তো তাই বাড়ে। সিঙ্গেল ছ ডিজিট। সাত শতাংশ গড়ে বাড়ে। হ্যাঁ, আর খরচ বাড়ছে তার ডাবল রেটে, মানে হ্যাঁ, মানুষ বুঝতেই পারছেন না তারা কি ভয়ঙ্কর বিপদের দিকে মানে হাসতে খেলতে এগিয়ে যাচ্ছে না। একদম। তো এবার আমাদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে, সোজা কথা, একদম। মুদ্রাস্ফীতির জন্য। একটা হচ্ছে আমাদের সঞ্চয় ক্রমাগত মূল্য হারাচ্ছে। আমরা ভাবছি আমরা টাকা জমাচ্ছি, বিনিয়োগ করছি, ওটা বাড়ছে, দেখে ভালো লাগে, এফডি এই বাড়লো বা শেয়ারে দিয়েছি বাড়লো, মিউচুয়াল ফান্ডে দিয়েছি বাড়লো। কিন্তু ওটা সত্যি করে কি বাড়ছে, না মুদ্রাস্ফীতির বিনিময়ে বাড়ছে না কমছে, সেটা আমরা বুঝি না। হম। কেননা সেটা কারণ পরে বলবো, মানে সেটা কেন হয়। এবং তাতে কি হয়, আমাদের কিন্তু ভবিষ্যৎ, যার জন্য আমরা সঞ্চয় করছি, যার জন্য আমরা বিনিয়োগ করছি, সেটা কিন্তু বিপদে ফেলে দিচ্ছে আমাদের। কেননা ওটার মূল্য কমে যাচ্ছে, আমরা যতই করতে ক্রমাগত। থাকছি মূল্য কমে যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, বিশেষ করে বৃদ্ধ বয়সে, আমি বৃদ্ধ শব্দটা হয়তো ভুল হলো, আমি বলবো অবসর প্রাপ্তির পরে, অবসর প্রাপ্তির পরে মুদ্রাস্ফীতি কিন্তু খুব মানে ভয়ঙ্কর জিনিস। মানে আহ, আগেকার দিনে আমাদের বাবারা রিটায়ার করার পর এতদিন, মানে ভগবান না করুক, এতদিন ভালোভাবেই থেকেছে। কিন্তু এখন যারা রিটায়ার করছে না, তাদের আমি বলবো, আমি আমারও ক্ষেত্রে, আমি কোনোদিন রিটায়ার করতে পারবো না। সেটাই বক্তব্য, আমরা কি সত্যিই কোনোদিন অবসর নিতে পারবো? পারবো অবসর না, বলে আমাদের কিছু থাকবে? থাকবে না, কারণ আমাদের দৌড়ে যেতে হবে। আর ঠিক ওইভাবেই আমরা যেরকম ট্রেডমিল দেখি না, জিমে ট্রেডমিল এক হুম, জায়গায় দৌড়াচ্ছে, হুম, এটা হচ্ছে পুরো ট্রেডমিলের মতো। আমরা যত তাড়াতাড়ি দৌড়াচ্ছি একই জায়গায় থাকছি। এবার অনেকেই বলতে থাকে, আমি অনেক কাল বোম্বেতে ছিলাম। বোম্বে খুব খুব মানে এমন একটা শহর যেটা সবকিছুর দাম বেশি। অনেক হুম। বছর আমি ছিলাম ওখানে। সবারই মনে হতো যে যতই আয় করি মনে হচ্ছে আর কিছুই বাড়ছে না, সবই খরচ হয়ে যাচ্ছে। তো যতই আমরা আয় করি, ততই আমরা মনে হয় আমরা দরিদ্র থেকে যাচ্ছি। কিছুই বাড়ছে না, কিছু বাড়ছে না, সঞ্চয় করতে পারছি না, খালি টেনশন, এই ইএমআই, এই খরচ, খালি এই হয়ে যাচ্ছে। এটার কারণই হচ্ছে মুদ্রাস্ফীতি। না হলে একটা জিনিস বলুন, আমার ইনক্রিমেন্টটা দরকার কেন? হ্যাঁ, আমার ভালো কাজ করেছি, সেটার একটা মানে একটা কি বলবো, পুরস্কার বলতে পারে। কিন্তু আমরা কেন খালি বলতে থাকি আরে ইনক্রিমেন্টটা ঠিক করে হলো না, কেন বলি? কেননা খরচে কুলাচ্ছে না তো, তাই জন্যই বলি। ঠিক। তো এই হচ্ছে প্রবলেম, সমস্যাটা এখানেই, মুদ্রাস্ফীতি কেন বিপজ্জনক। এবং এটা এটা কিন্তু লোকে বোঝে, আমি বলবো না যে বোঝে না। কিন্তু কি হয়, এই এমন একটা জিনিস যেরকম আপনার নিজের আর্থিক ব্যবস্থাটা না, যে হার্ড ট্রুথ যেটাকে বলে, আনপ্লেজেন্ট ট্রুথ, যেটা, যেই সত্যটা আপনি দেখতে চান না, সেটা কি হয়, আপনি বলেন ঠিক আছে পরে দেখবো, পরে দেখবো, পরে ভাববো। এটাই হচ্ছে সমস্যা। সত্যি কি পরে আর ভাবা হয়ে ওঠে? না কোনোদিনই পরে হয় না। গিয়ে আলটিমেটলি সেই পাকেই পড়ে যাওয়া? হ্যাঁ, হ্যাঁ, একদম, একদম। আর কিছু করার থাকে না তখন, মানে আপনার একটা রোগ হয়েছে, সেটা যদি প্রথম পর্যায়ে ধরা পড়ে, তো সেইটার চিকিৎসার জন্য বা সেটার জন্য যে শারীরিক কষ্ট আপনি ভোগ করবেন, সেটা যদি চতুর্থ পর্যায়ে গিয়ে বা পঞ্চম পর্যায়ে গিয়ে ধরা পড়ে, তখন আর তো মানে ডাক্তার মানে মরার কালে হরির নাম করে আর কি হবে শেষ পর্যন্ত? একদম। কিছুই হবে না। বেশ, তাহলে আমরা এই নোটে দ্বিতীয় প্রশ্নে চলে যাই। একে কেন সাইলেন্ট কিলার বলা হয়, মানে নীরব ঘাতক আর কি বলা যায়, নিঃশব্দে এসে মেরে দিয়ে চলে যাবে, মানে কোনো বাঁচার কোনো উপায় নেই এর থেকে, একদম অমোঘ। কেন বলা হয় এরকম? আমি আগেই বলেছি, মুদ্রাস্ফীতি অবিরাম ভাবে দাম বেড়ে যায়।
এবং ওটা এত ছোট 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 ভাবে বাড়ে, আমরা কিন্তু প্রতিদিন বুঝতে পারি না। কিন্তু আমরা বুঝতে পারি কেবল নির্দিষ্ট বিরতিতে। যেরকম স্কুলের মাইনে, স্কুলের হুম, ফিস হুম। আপনার তো প্রতিদিন বাড়ছে না, কিন্তু না, যেই বছর শেষ হলো পরের বছর প্রতি বছরই আমরা পেপারে পড়ি এই স্কুল দশ এত পার্সেন্ট বাড়িয়ে তো দিয়েছে। বেড়েই যাচ্ছে। হ্যাঁ, এই স্কুল এত বাড়িয়ে দিয়েছে, সব অভিভাবকরা ওখানে প্রোটেস্ট করছে, বিক্ষোভ এই সবই দেখাচ্ছেন, শুনতে হ্যাঁ। পাই। হ্যাঁ, তো এবার ওই ওই জিনিসটাই হয়, প্রতিদিন বাড়ে না, বাড়ে না, হঠাৎ হঠাৎ বাড়ে। ঠিক আছে, তখন আমরা যখন বুঝি তখন ধাক্কাটা লাগে। যেরকম আপনি যদি বীমা নেন, মানে আপনি জীবন বীমা বলুন বা মেডিকেল ইন্স্যুরেন্স বলুন, দেখবেন প্রতি বছরই প্রিমিয়াম বেড়ে যাচ্ছে। হুম। একমাত্র জীবন বীমাতে ওই প্রিমিয়ামটা একই থাকে, বাকি একই মেডিকেল থেকে যায়, ইন্স্যুরেন্সে প্রতি বছর বেড়ে যাচ্ছে। প্রায় প্রতি বছর, হ্যাঁ ঠিক। এবং করোনার পর তো প্রতি বছর প্রায় 15-20% বাড়তে আরম্ভ করেছে। হুম। মানে প্রতি বছর যখন রিনিউয়াল আসে, যখন জিজ্ঞেস করি কেন, না এটা আইআরডিআই পারমিশন দিয়েছে তাই জন্য। আরে, মানে আমার তো 5 বছর ধরে আমি কোনো ক্লেমই করিনি। দাদা আপনি তো নো ক্লেম বোনাস পাচ্ছেন, কিন্তু বেড়েই যাচ্ছে ইন্স্যুরেন্স। তারপর স্বাস্থ্য সেবার খরচ, আপনার ধরে নিন ডাক্তারের ফিস বেড়েছে, হসপিটালে যাওয়ার কনসালটেশন ফি বেড়েছে, আপনার প্যাথোলজি টেস্টের দাম বেড়েছে, আর ওষুধপত্রের নিয়মিত দাম বেড়েছে। জিনিসপত্রের খরচ তো বেড়েই গেছে। আমি খুব সাধারণ উদাহরণ দিচ্ছি, আমার মনে আছে, কেননা অনলাইনে করি তো তাই একটু মনে থাকে। 5 বছর আগে আমার মনে আছে বাঁশকাঠি চাল 40 টাকা কিলোয় পাওয়া যেত, বিগ একদম, বাস্কেটে। একদম, একদম, একদম। আজকে 80 টাকার নিচে পাওয়া যায় না না, বাঁশকাঠি চাল। 5 বছরে দুগুণ। 5 বছরে যদি দুগুণ করা হয়, তাহলে কিন্তু আপনি সিএজিআর যেটাকে বলে চক্রবৃদ্ধি, তাহলে ভাবুন সিএজিআরটা কত 5 বছরে দুগুণ। মানে 100 টাকার দাম এখন 50 টাকা হয়ে গেছে বুঝলি, মানে 60% হারেই মানে কমে যাচ্ছে। তো এবার ব্যাপার হচ্ছে, 50 60%। মানে এ, এই চালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, ডালের দাম বেড়েছে, সবজির দামও বেড়েছে, সবেরই দাম বেড়ে যাচ্ছে। হ্যাঁ। এবার ধরে নিই ছোট ছোট জিনিস, ইস্ত্রিওয়ালা হুম। 5 বছর আগে পার কাপড় নিত 6 টাকা, এখন নয় 8 টাকা। এই যে ছোট আমাদের ছোট এখানে দশ খরচ, টাকা তারপর দেখবেন 10, অটোর ভাড়া। আমাদের এখানে অলরেডি 10। আচ্ছা, তো অটোর ভাড়া, বাসের ভাড়া, আপনি বুঝতে পারবেন না, কিন্তু ধরে নিন 1 টাকা বেশি দিচ্ছেন, প্রতিদিন দুবার করে বাস নিচ্ছেন, দু প্রতিদিন টাকা আপনার করে বেড়ে বেড়ে যাচ্ছে, যাচ্ছে কিন্তু। মাসে 60 টাকা বেড়ে গেল কিন্তু। হ্যাঁ, এগুলো কিন্তু ওই যেহেতু গুলো খুচরো আমরা বুঝতে পারি না, বুঝতে পারিনি, কিন্তু ঠিক। এগুলো সেই অ্যাড করতে করতে বিরাট আকার ধারণ করে। আর আরেকটা হচ্ছে যে ওই আপনি যেটা উদাহরণ দিচ্ছেন না, পিঁপড়ে এসে একটু একটু করে নিয়ে যাচ্ছে, মুদ্রাস্ফীতি ওটাই, তাই জন্য ওটা নীরব, আপনি বুঝতে পারবেন না। হুম, এবার আরেকটা জিনিস হচ্ছে মুদ্রাস্ফীতি তে কি হয়েছে, আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন, অনেক ডিসকাউন্ট ফিসকাউন্ট আগে পাওয়া যেত অনলাইনে, এখন হুম। কিন্তু সব অনেক কমে গেছে, হ্যাঁ, পাওয়াই হ্যাঁ, যায় না। হ্যাঁ, ঠিক, ঠিক, ঠিক। বা দাম ক্যাশব্যাক বাড়ি, প্রচুর পাওয়া যেত একটা হ্যাঁ, সময়। বা দাম বাড়িয়ে দিয়েছে 10%, কিন্তু আহ, ছাড় দিচ্ছে 5%। হুম। মানে দেখাচ্ছে যে ও আপনাকে তো ছাড় দিচ্ছি, কিন্তু দামটা বাড়িয়ে দিচ্ছে 10%, এমআরপি বাড়িয়ে দিয়েছে। আরেকটা খুব বড় জিনিস যেটা নীরবে, এটা এটা কিন্তু পৃথিবী সব জায়গায় হয়েছে এবং লোকে খুব চেঁচামেচিও করেছে এই নিয়ে, এটাকে বলে শ্রিঙ্কফ্লেশন। এটা পুরনো সেই চিপসের প্যাকেটের, মানে হাওয়া বেশি চিপস কম, হুম। হুম। 10 টাকাই রয়ে গেছে, কিন্তু হুম। চিপসের সংখ্যা কমে যাচ্ছে, ওটাকে শ্রিঙ্কফ্লেশন বলে। এবার আচ্ছা। আপনি লক্ষ্য করে দেখবেন অনেক কিছু বিগত 5 বছরে একই দাম আছে, ওজন কমে গেছে, বা হুম। দাম বেড়ে গেছে, দাম বেড়েও ওজন কমে গেছে। হুম। বা আরো খারাপ জিনিস, একই দাম, একই ওজন, কিন্তু পণ্যের মান মানে কোয়ালিটি কমে গেছে। ঠিক। এগুলো কিন্তু নিঃশব্দ, এগুলো বুঝতে পারবেন না। যখন কেনেন আপনি তো একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখেন না, এমআরপি কত, ওজন কত, এই কত ওই কত, কেউ আমরা দেখি না, কেননা প্যাকেজ যেগুলো আছে সেগুলো মোটামুটি আমরা জানি স্ট্যান্ডার্ড জিনিস, তাই না? তো এগুলো কিন্তু আমরা কেউ দেখি না। এবং এইখানেই এই শৃঙ্খলেশনের জন্যই কিন্তু অনেকখানি আপনার কেউ বুঝতে পারে না। আরে দাদা আমি তো ওই 50 টাকাই কিলো দিচ্ছি, কিন্তু আপনি পাচ্ছেন তো 10% কম মাল, কম। তার মানে হ্যাঁ, আপনাকে বছরে বেশি কিনতে হবে। ঠিক। এবার এটা করে কি হয়, যখনই আমরা ধাক্কাগুলো খাই, ধরে নিন বছরে ধাক্কা খেলাম, ও স্কুলের ফি এবার 15% বেড়ে গেছে, বা এই প্রিমিয়াম, আমি এবার যেরকম হেলথ প্রিমিয়াম মেডিক্লেমের প্রিমিয়াম দেবো, আমি দেখছি 15% বেড়ে গেছে, ওই ধাক্কাটা তখন খাই।
এবং ওই ধাক্কা, হুম। ওই আপনার মানসিক যে চাপ আছে, সেটা কিন্তু ওই মানসিক চাপের মতোই এটা নিঃশব্দ ঘাতক। এবং যে দেশে, আমাদের মতো দেশে যেখানে সোশ্যাল সিকিউরিটি নেই, চাকরি চলে গেলে সরকার কিছু করতে পারবে? পারবে না। সোশ্যাল সিকিউরিটি নেই। আমি যদি অসুখ হয়, আমার অসুস্থ হই, হ্যাঁ আমি সরকারি হাসপাতালে যেতে পারি, কিন্তু ওখানে এত লোকের ভিড়, এত লোকের লাইন, সবাই কম খরচ বা ফ্রিতে চিকিৎসার জন্য এত লাইন, ওখানে আমার চিকিৎসা হওয়ার আগেই হয়তো আমি উপরে চলে গেলাম, মানে এরকম হ্যাঁ, অবস্থা। সেটাই। তখন আমাকে বাধ্যবাধকতামূলক আমাকে প্রাইভেট ইয়ে হসপিটালে যেতে হবে, সেখানে আমাকে খরচা করতে হবে। হুম। তাই জন্য যে দেশে সামাজিক নিরাপত্তা নেই, সেখানে হুম। মুদ্রাস্ফীতি একটা মারাত্মক বিপর্যয়ের উপকরণ। আমি আমি মনে করি। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই মুদ্রাস্ফীতি কিন্তু একটা জিনিস, সরকার বলবে মুদ্রাস্ফীতি এত, আমার বাড়ির মুদ্রাস্ফীতি কত সেটার সাথে কিন্তু ওটার কোনো মিল থাকে না। মিল নেই। এরকম আপনার বাড়ির মুদ্রাস্ফীতি আর আমার বাড়ির মুদ্রাস্ফীতি আলাদা হতে পারে, হুম। বয়স অনুযায়ী, পরিবারের সাইজ অনুযায়ী, ছোট ছেলে মেয়ে না বড় হয়ে গেছে, অনেক কিছুর উপর নির্ভর করে। তাই জন্য প্রতি ব্যক্তির বার্ষিক মুদ্রাস্ফীতি অন্যজনের থেকে আলাদা, এইটুকু মনে রাখতে হবে। কিন্তু এইটুকু নিশ্চিত যে মুদ্রাস্ফীতি সবাই, সবার ওপর প্রভাব ফেলেছে এবং ফেলতে থাকবে। তাহলে আমরা এবার তাহলে 3 নম্বর প্রশ্নে চলে যাই যে এটাও একটা প্রবাদের মতো। মুদ্রাস্ফীতি হলো হাতির দাঁত, খাওয়ার জন্য এক আর দেখানোর জন্য এক। আপনার ওই শেষ বাক্যটা নিয়ে বলছি, সরকার কেন আসল মুদ্রাস্ফীতি সম্পর্কে মানুষকে জানায় না? মানে কেন, এর এর পেছনে প্রধান কারণটা কি? দেখুন, সরকার যে মুদ্রাস্ফীতির পরিমাপ জানায়, প্রতি মাসে জানায়, আহ সেই পরিমাপটা একটা মনে রাখবেন, সেটা হচ্ছে এই মাস আগের বছর কত ছিল সেই অনুযায়ী হুম। কত বেড়েছে বা কমেছে। আচ্ছা। তাই এটাকে বলা ইয়ার অন ইয়ার। হুম। আমরা যে মুদ্রাস্ফীতির কথা বলছি, যেটা আমাদের উপর প্রভাব ফেলে, হুম। সেটা মনে রাখবেন হচ্ছে যেটা কিউমুলেটিভ। হুম। যেটা বললাম না, 5 বছর আগে বাঁশকাঠি 40 টাকা ছিল, হুম। এখন 80 টাকা হয়েছে। এবার হতে পারে, ধরে নিন 2 বছরে ওটা 60 টাকা গেছে, আবার কিছুদিন ওটা 50 টাকায় নেমে এসছে, হুম। আবার 70 টাকায় গেছে, আবার 60 টাকায় নেমে এসছে। এরকম ভাবে ওপর নিচ করতে করতে হরে ঘরে কি হয়েছে, 5 বছর পরে কিন্তু দুগুণ হয়ে গেছে। হ্যাঁ। সরকার যে মুদ্রাস্ফীতির যে অঙ্কটা দেয়, সেটা হচ্ছে ঠিক এরকম। 40, ধরে নিন 40 টাকা ছিল, এবার 40 টাকা থেকে 50 টাকা হলো, এটা মুদ্রাস্ফীতি কত? আপনার 25%। আমি হুম। উদাহরণ দিচ্ছি। হ্যাঁ। এবার ধরে নিন আরেক বছরে সেই 50 টাকা থেকে 45 টাকা হলো, তখন আমরা বলবো যে এটা 5 টাকা কমেছে। পাঁচ মানে দশ টাকা শতাংশ কমেছে। হ্যাঁ, 10% মুদ্রাস্ফীতি হ্রাস পেয়েছে বলবো। হুম। ঠিক আছে। আবার পরের বছর ধরে নিন 45 থেকে 55 হলো, সেরকম বলবো এত শতাংশ মুদ্রাস্ফীতি বেড়েছে। সরকার যখন মুদ্রাস্ফীতির অঙ্ক দেয়, ওটা ঠিক এরকম। এটা এখন যেরকম বলছে যে লেটেস্ট ফিগার বোধহয় 3.6% না কত, না 3.16% বোধহয়। এটার মানে হচ্ছে এই মাস আগের বছরের তুলনায় দাম কত বেড়েছে। তো এই হুম। এই এই যে এই অঙ্কটা না, এই অঙ্কটা দিয়ে আমাদের খুব একটা যে লাভ হয়, মানে এটা দেখে আমরা কিছু করতেও পারবো না। মানে না। খুশি হব না দুঃখ পাবো না উদ্বেগিত হব, জানি না। কারণ এটা আমাদের উপর কোনো প্রভাব পড়ে না। আমি তাই জন্য বলি, আপনার নিজের বাড়ির মুদ্রাস্ফীতি কিন্তু আপনাকেই যাচাই করতে হবে, আপনি কি ঠিক। কিসের ওপর কত খরচ করেন। এবার আরেকটা আমি উদাহরণ দিচ্ছি, সোনারই উদাহরণ আরেকবার আনছি, কারণ সোনাই হচ্ছে আসল, কি বলবো, মানে জেপি মর্গান অনেক, জেপি নির্ণায়ক মর্গান আর কি। হ্যাঁ বলে গেছিলেন 100 বছরের উপরে, গোল্ড ইজ মানি, এভরিথিং এলস ইজ ক্রেডিট। সোনাই কিন্তু টাকা, সোনাই খাঁটি, বাকি সব হুম। মাটি। বাকি মানে সব মাটি, সোজা হ্যাঁ, কথা। একদম। ঠিক আছে। তো এবার সোনার দাম অনুযায়ী আমি যদি দেখি, এবার ধরে নিন 2020 থেকে 2021 সোনার মুদ্রাস্ফীতি হচ্ছে 1 শতাংশের কম, 0.14%। হুম। 2021 থেকে 2022 সোনার মুদ্রাস্ফীতি হলো 8%। তার মানে আমি কি বলবো যে এবার ধরে নিন ওই বছরে 2021 2020 অনুপাতে আমাদের সরকারি মুদ্রাস্ফীতি ছিল 4.3%। এটা দু কি হাজার বিশ্বাসযোগ্য? না,
সেটা কেন না, ওটা নিশ্চয়ই বিশ্বাসযোগ্য, কেননা ওদের একটা বাস্কেট অফ গুডস আছে, সেটার উপর চলে। কিন্তু আচ্ছা, শুনুন, ওটার ব্যাপার হচ্ছে যে ওটা কিন্তু ওই মাস, ওই বছর আগের বছরের উপর। ওই রকম ভাবে করে আর কি, আচ্ছা। হ্যাঁ। তো এবার ওই তাই জন্য বলছি, ওই অঙ্কটার কোনো আমাদের কাছে মানে নেই। মানে ওটা দিয়ে আমি কিছু করতে পারবো না। হুম, আমি খালি এটাই বুঝবো আমার বছরের শেষে আমার কত খরচা বেড়েছে, বা মাসের শেষে কত খরচা বেড়েছে। আমার বাড়ি হুম। চালাতে প্রতি মাসে ধরে নিন 5,000 টাকা লাগে, 1 বছর আগে লাগতো। এই বছর 5,500 যদি লাগে, তার মানে 10% মুদ্রাস্ফীতি হয়েছে। 10% মুদ্রাস্ফীতি বেড়েছে, আমার সংসারের মুদ্রাস্ফীতি 10%। ব্যাস, এইরকম ভাবেই আপনাকে যাচাই করতে হবে। আর এটা আমি বলবো যে আপনার যদি কোনোদিন ভাবেন যে মুদ্রাস্ফীতি কি, মানে কিভাবে আমি নির্ণয় করব, খুব সহজ। আপনি সোনার দাম দেখুন এবং চক্রবৃদ্ধি করে নিন, ওটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। 2020 থেকে 2025, 5 বছরে সোনার দাম অনুপাতে আপনার মুদ্রাস্ফীতি হচ্ছে বার্ষিক প্রায় 13%, 12.9%। এটাই সত্যি। এবার দেখুন, কারোর বাড়ির খরচ অনুপাতে হয়তো তার কম, কারো খরচ অনুপাতে অনেক বেশি। সরকারি যে মুদ্রাস্ফীতির পরিমাপ দেয়, যে অঙ্কটা দেয়, সেটা কিন্তু একদম অন্য জিনিস। ওটা একটা বাস্কেট অফ গুডস এর উপর হয়, এবং ওটা ইয়ার অন ইয়ার বলে, মানে আগের বছরের তুলনামূলক। আচ্ছা, তাই বেশ। জন্য আপনি ঠিকই বলেছেন, ওই হাতির দাঁত মানে দেখানো একটা, খাওয়ার আরেকটা। আমি মানছি ওটা, কিন্তু হুম। এটা নয় যে সরকার ইচ্ছে করে করে। কেননা এটা খালি তো আমাদের সরকার করে না, এটা পৃথিবীময় সব সরকারই এরকম সমস্ত একই। সরকারি আর। হ্যাঁ, একইভাবে ওরাই এই অঙ্কটা দেয়, মুদ্রাস্ফীতি। আমরা মোটামুটি শেষ প্রশ্নে এবার চলে যাই। আহ কিভাবে মুদ্রাস্ফীতির কুপ্রভাব থেকে আর্থিকভাবে সুরক্ষিত থাকা যায়, মানে এটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম যে আপনি মরবেন, মরবেন সেটা নিয়ে শিওর, মানে সেটা নিয়ে কোনো রকম, যে জন্মেছে সে তাকে মরতেই হবে। কথা হচ্ছে আপনি মরার আগে মুদ্রাস্ফীতি আপনাকে মেরে দেবে, না মুদ্রাস্ফীতির মানে কাছ থেকে মৃত্যুর হার আপনি মানে মৃত্যুর যে পরোয়ানাটা আসতে চলেছে সেটাকে কোনোভাবে পিছনো যায়, বা কোনো রকম ভাবে সেটাকে এড়ানোর কোনো উপায় আছে? কি করলে সেই মুদ্রাস্ফীতির মারটাকে আপনি অনেকাংশে খানিকটা সহ্য করার মতো পরিস্থিতি তৈরি করতে পারেন? আপনি একটা বিরাট সত্য কথা বলেছেন। সেটা হচ্ছে মানে একটা প্রবাদ আছে, মানে এটা অ্যাকাউন্টিং এর প্রবাদ। এটা হচ্ছে, জীবনের মতো আয় অনিশ্চিত, হুম। মৃত্যুর মতো ব্যয় নিশ্চিত। নিশ্চিত, একদম। তো এবার যেহেতু এটা নিশ্চিত আর ওটা হুম, অনিশ্চিত, এবার হুম। দেখা যাক। আমি তো সবসময় বলেছি, আমাদের নেতিবাচক ভেবে লাভ নেই, আমাদের ইতিবাচক ভাবতে হবে। তা আপনি যেরকম বলেছেন কি করা উচিত, কি করা যায়, এবং আমি বলবো যে কোনো সময়, এটা নয় যে আপনি আর করতে পারবেন না, এরকম কিছুই নেই। সবই সম্ভব, মানুষের পক্ষে সব সম্ভব। মানুষ অদম্য চেষ্টা করতে পারে, অদম্য কষ্টের মধ্যে দিয়ে যেতে পারে, কিন্তু মানুষ সবই সম্ভব করতে পারে, এইটুকু মনে রাখবেন। আপনার মনের জোরের ওপর নির্ভরশীল সবকিছু। আপনার পরিবারের কল্যাণও আপনার মনের জোরের ওপর নির্ভরশীল, এইটুকু মনে রাখবেন। যেই মুহূর্তে ওটা ভাববেন, তখনই আপনার মনের জোর আসবে এবং আপনি ঠিক করবেন ওটা। তো এবার আমি কিছু সাজেশন দিচ্ছি। আমি এক্সপার্ট নই, তবুও আমি কিছু সাজেশন দিতে পারি। মুদ্রাস্ফীতি মোকাবিলা কিভাবে করা যায়। সোজা কথা, আপনার আয় অনুযায়ী ব্যয় করবেন। তার মানে আপনার, এক হচ্ছে আয় বাড়াতে থাকুন। এখন কিভাবে বাড়াবেন সেটা আপনার ওপর। এবার কোন জায়গায় কাজ করছেন বা কি ব্যবসা করছেন, আপনি সবচেয়ে ভালো বুঝবেন, কিন্তু আমাদের আয় বাড়িয়ে যেতে হবে। আর মাসে, আগের পর্বে যেরকম বলেছি, মাসে ব্যয় করার আগে সঞ্চয়টা করে নিন। হুম, আয়, সঞ্চয়, তারপর ব্যয়। হুম, সঞ্চয়ের পর হাতে যা আছে সেই অনুযায়ী ব্যয় করুন। ব্যয় হুম। করার পর সঞ্চয়টা করবেন। তাহলে থাকবে না কিছু। তাহলে ওই প্রতি বছরই ভাববেন, ও ঠিক আছে এই মাসটা একটু বেশি খরচা করে নিলাম, পরের মাসে দেখবো। ওইরকমই হয়। আর যতটা সম্ভব ঋণ এড়িয়ে চলবেন। আমি বলছি যতটা সম্ভব, আমি বলছি না ঋণ এড়িয়ে চলবেন, যতটা সম্ভব। কেননা ঋণের একটাই সমস্যা হচ্ছে, আপনি যে জিনিসটা 100 টাকায় নগদ দিয়ে কিনতে পারবেন, সেটা ঋণ দিয়ে কিনলে আপনার 115 টাকা, 120 টাকা লেগে যাবে। আর এদিকে এটা তো আপনি বেশি টাকা দিচ্ছেন, অথচ মুদ্রাস্ফীতির জন্য আপনার টাকার ক্রয় ক্ষমতা হ্রাস পাচ্ছে। তার ঠিক। মানে একদিকে আপনি বেশি টাকাও দিচ্ছেন, আবার আরেকদিকে যেটা আপনি 100 টাকায় কিনে নিতে পারতেন, সেটা আপনার বেশি ক্রয় দামের। ক্ষমতা ক্রমাগত হ্রাস পেয়ে যাচ্ছে। হ্যাঁ। এখনো আমি আর আরেকটা প্রশ্ন দিয়ে হয়তো আপনাকে একটুখানি মানে বলতে চাইবো, মানে যারা এখনো ওই 4%, 5% বা ওই
বিনিয়োগের পিছনে যে গ্রোথ বা এই ধরনের জিনিস নিয়ে ভাবনা চিন্তা করছেন এবং ভাবছেন তারা তাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে, আহ, উম, যারা না জেনে শুধুমাত্র কত টাকা প্রিমিয়াম হবে সেটা দিয়ে যাচ্ছে, কত বছর দিতে হবে সেটাও জানে না, কত টাকা ফেরত পাবে সেটাও জানে না, এই যে একটা দীর্ঘমেয়াদী ঘুম, একটা শীত ঘুমের মতো যেরকম হাইবারনেশন, এই যে যারা জেগে ঘুমোচ্ছেন তাদের জন্য আহ, কি বলা যেতে পারে, যে মানে এখনো পর্যন্ত যারা আমি এটার ওটায় গুরুত্ব আসছি। বুঝতেই পারছে না। আপনি ভালো প্রশ্ন করেছেন। একটু 2 মিনিট দিন, আমি এটা বলে আমি ওটায় আসছি যে কোথায় হুম কোথায় বিনিয়োগ করতে পারেন হুম এবং কিভাবে সম্ভব। হুম আর প্রতি মাসে আপনার সঞ্চয় যেটা গড়ে তুলবেন না, সেটা হুম কিন্তু মুদ্রাস্ফীতির ওপর রিটার্ন পাওয়ার জন্য আপনি ঠিক জায়গায় বিনিয়োগ করবেন। আমি বারবার বলছি, এখন একটু কষ্ট করুন, তাহলে ভবিষ্যতেও একটু কষ্টই থাকবে। এখন যদি হুম কষ্ট না করেন, ভবিষ্যতে অনেক বেশি কষ্ট হবে। আর আরেকটা জিনিস, আমাদের সমাজে একটা অদ্ভুত জিনিস আছে। আমরা না ছোটবেলায় ছেলে মেয়েদের আমরা কোনোদিন শেখাই না আর্থিক ব্যাপারটা। যেরকম হুম, পরিবারের মুদ্রাস্ফীতি, খরচা কত হওয়া উচিত, আয় কত, ব্যয় কত করতে পারবো, এই যে ডিসকাশনটা, এটা কিন্তু খালি স্বামী স্ত্রীর মধ্যেই থেকে যায়। ছেলে মেয়ে যখন একটু বড় হয়, আমার মনে হয় তাদেরও বলা উচিত। কেননা তারা ভাবে যে যা চাইবো তাই পাইবো, হুম, এবং সেটার জন্যই অনেক চাপ সৃষ্টি হয়। তো জীবনধারা, আপনার আপনার লাইফস্টাইল আপনার হুম, পরিবারের মুদ্রাস্ফীতি কিন্তু নির্ধারণ করে। আপনি কি একদম। লাইফস্টাইল লিড করেন, এটা মনে রাখতে হবে। অনেকে আমি দেখেছি, যেরকম আমি খুব একটা মানে খুব ছোট উদাহরণ দিচ্ছি, কিন্তু এটা শুনলে অনেকে হতবাক হয়ে যাবেন। যারা সরকারি আহ, ভাতা পান, আমি দেখেছি সেই রকম পরিবার লোন নিয়ে তার ছেলে বা মেয়ের বিয়ে ধুমধাম করে দিচ্ছে, কেননা তার ছেলে বা মেয়ে চেয়েছে। এর চেয়ে সাংঘাতিক জিনিস আর কিছু হতে পারে না, যে লোককে দেখানোর জন্য আমি খরচ করলাম। এই লোক দেখানোর জন্য যে খরচ আছে না, এটা বন্ধ করতে হবে লোকজন। আপনি খরচ করে দেখাতে চান লোকজন আমি এত, আমি এই, আমি সেই, কেউ মনে রাখবে না 5 বছর পর, কেউ মনে রাখবে না। আপনি কিন্তু আপনার যে আপনার অবস্থা, সেটা আপনাকেই দেখতে হবে, সেটা কেউ আপনাকে সাহায্য করতে আসবে। ঠিক। এবং আপনার জীবনধারা, আপনার লাইফস্টাইল এমন হওয়া উচিত, যেরকম ভাবে আপনি আছেন এখন, ঠিক ওরকম ভাবেই যেন শেষ দিন অবধি থাকতে পারেন। থাকতে পারেন। আর আরেকটা খুব বড় জিনিস, বাঙালির জন্য খুব, এটা মানে আহ, এই জিনিসটা বোঝা উচিত। আপনি যদি সুস্থ থাকেন, আপনি যদি সুস্থভাবে বাঁচেন, আপনার মনে রাখবেন আপনার অসুস্থতা কিন্তু আপনাকে দেউলিয়া করে দিতে পারে। একদম একদম। তাই জন্য আমি যে দেখি, খেয়ে যাচ্ছে, মানে এমন খাচ্ছে যে যেন কালকে খাওয়া পাবে না। আমি, এটা হাসির ব্যাপার নয় অ্যাকচুয়ালি, আমি বুঝতে পারি না লোকজন এরকম করে কেন। কেননা কিছুদিন পর আপনার শরীর খারাপ হবে, তখন আপনার স্বাস্থ্য খরচ বাড়বে, ওষুধের খরচ বাড়বে, এই বাড়বে সেই বাড়বে, আর কিছুই হবে না। তাই না? আপনার খরচই বেড়ে যাবে। আপনি সুস্থভাবে থাকবেন, সুস্থভাবে রাখবেন পরিবারকে, দেখবেন স্বাস্থ্যর জন্য যেন আপনি দেউলিয়া না হয়ে যান। একদম। করোনার সময় কিন্তু অনেকে হয়েছে। প্রচুর মানুষ দেউলিয়া হয়ে গেছেন, প্রচুর মানুষ প্রাণ হারিয়েছেন সেই সময়। হ্যাঁ। আর আপনার পরিবারকে, আমি আবার বলছি, আপনার পরিবারকে বুঝতে হবে মুদ্রাস্ফীতিটা কি, এরকম ঠিক। যাতে তারা বুঝতে। দেখুন, আমি মনে করি সবাই যদি একবার বুঝিয়ে দেওয়া হয় না, তারা খুব রেসপন্সিবল। হুম তারা বলবে হ্যাঁ এটা বুঝেছি, তাই জন্য এখন এটা আমি খরচা করতে পারবো না, বা এটা করব, এটার জন্য আমি বাঁচাবো, প্ল্যান হুম করে খরচা করবো। হুম এই জিনিসটা কিন্তু খুব দরকার। এটা এখনো হয় না। আমি তো ওই উদাহরণটা দিলাম না, যারা সরকারি ভাতা পাচ্ছে তারা লোন নিয়ে ছেলেমেয়ের বিয়ে দিচ্ছে ধুমধাম করে, যাতে লোকজনকে দেখাবার জন্য। তো এই সমস্যাটাকে বার করতে হবে, এই শেষ সমস্যা। বয়সে কপরদাগ শূন্য হয়ে বাঁচবেন আর কি। হ্যাঁ। এবার ওই আপনি যেটা প্রশ্নটা করলেন, সেটা হচ্ছে যাদের উদাহরণ দিলেন, আহ, যেরকম ইন্স্যুরেন্স পলিসি নিয়ে, ওটাই আগেকার দিনে ওরকমই হতো। ইন্স্যুরেন্স পলিসি হচ্ছে আমাদের সঞ্চয়ের আর বিনিয়োগ। এবার আমি বলবো, আজকের দিনে, আগের পর্বে আমরা অনেক এই নিয়ে আলোচনা করেছি, কিভাবে করা যায়, কি দেখবেন কি না দেখবেন, ওগুলো সবই করেছি, তাই আবার আমি ওগুলো বলছি না। তবে খুব সহজ সরল কতগুলো জিনিস আমি বলে দিচ্ছি।
একটা হচ্ছে এফডি তে আপনি যদি টাকা রাখেন, মনে রাখবেন এফডি হচ্ছে সুরক্ষিত, কিন্তু যেটা সবচেয়ে সুরক্ষিত সেটা রিটার্ন সবচেয়ে কম, এটা মনে রাখবেন। এফডির চেয়ে ভালো, এফডির বিকল্প কি তাহলে, যেখানে সুরক্ষাটা ভালো আর রিটার্নটাও ভালো? আমি মনে করি এই মিউচুয়াল ফান্ডে, কিছু মিউচুয়াল ফান্ড আছে, যেটা আগের বারও দেখিয়েছি, হুম। যেরকম আপনার মানি মার্কেট ফান্ড বা লিকুইড ফান্ড বা কর্পোরেট বন্ড ফান্ড, নাম করা মিউচুয়াল ফান্ড হাউসের আছে, এগুলো রিটার্ন এফডির চেয়ে ভালো। আর এগুলো মোটামুটি ভালোই সুরক্ষিত আমি বলবো, কারণ এরা ইনভেস্ট করে ভালো ভালো কোম্পানির বন্ডে বা মানি মার্কেটে, যেগুলো প্রতিদিন লেনদেন হচ্ছে, তাই জন্য ওটায় ডিফল্টের চান্স খুব কম। আর মুদ্রাস্ফীতি তুলনায় আপনার ইকুইটি মানে শেয়ার বা মিউচুয়াল ফান্ড আর সোনা, এগুলো ভালো রিটার্ন দেয়, আমরা দেখেছি বছরের পর বছর। এবার ইকুইটিতে আপনি ডাইরেক্টলি শেয়ার মার্কেটে আপনি শেয়ার কিনতে পারেন, বেচতে পারেন, যেটা স্টক আপনি ব্রোকারের থ্রু দিয়ে, অথবা মিউচুয়াল ফান্ড করতে পারেন, নিজেও করতে পারেন, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের থ্রু করতে পারেন, শেয়ারের মতো ইটিএফ কো কিনতে পারেন। সোনা আপনি কিনছেন, মানে সোনার কয়েন বা আপনার আভূষণ কিনছেন, বা সোনার ইটিএফ কিনতে পারেন। হ্যাঁ, সোনা যদি আপনি ইনভেস্টমেন্টের জন্য করেন, এটা মনে রাখবেন আপনার সহজ সরল উপায় হচ্ছে সোনার কয়েন কিনুন। কেননা যেই মুহূর্তে আপনি অ্যাকচুয়ালি গয়না কিনতে যাবেন, ওখানে কিন্তু গয়নার মেকিং চার্জে অনেক অনেক অনেকটা। টাকা বেরিয়ে যায়, প্রায় একদম। 20% টাকা, 20-30% টাকা বেরিয়ে যায়। আর যেহেতু আমরা সবাই, অনেকেই চাকরি করে, অনেক সবারই প্রায় পিএফ আছে, যারা অর্গানাইজ সেক্টরে কাজ করে, পিএফ ভিপিএফ জীবনের একটা অংশ, এটা কিছু করতে পারবেন না। এটা ভালো জিনিস, কেননা এটা ফোর্স সেভিং বলে। এবং ভালো জিনিস আরেকটা হচ্ছে, এটা কর মুক্ত। আপনি যখন রিটায়ারমেন্টের সময় পিএফটা পুরো হাতে পান, ওটা একদম কর মুক্ত। হুম। গ্র্যাচুইটি পিএফ, গ্র্যাচুইটি 20 লাখ অব্দি, আর পিএফ আর পিপিএফ ও কর মুক্ত, তাই জন্য ওটাও ভালো একটা বিকল্প। কিন্তু পিপিএফ এ মনে রাখবেন এটা লক ইন পিরিয়ড আছে 15 বছরের। আর এছাড়া আমি বলবো যে একটা জিনিস মনে রাখবেন, বীমা, জীবন বীমা, স্বাস্থ্য বীমা, আহ, বাড়ির বীমা, এগুলো করে রাখা দরকার। তার কারণ হচ্ছে, কখনো কিছু অঘটন ঘটলে যেন একটা বিকল্প থাকে। জীবন বীমাটা তো সবাই বোঝে, 3 বছর একদম। অবধি আপনার আয় অনুযায়ী আপনি কাভারেজ নেবেন। আর যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা বীমা নিয়ে নেবেন, কেননা যত কম বয়সে নেবেন তত প্রিমিয়াম কম। এবং ঠিক। আপনি ক্লেম না করলে কি আর, নো ক্লেম বোনাস যোগ হতে থাকে। জগতে থাকো। হ্যাঁ, আর বাসস্থানের জন্য একটা বীমা করে রাখবেন, একদম খুব কম প্রিমিয়াম থাকে। কেন করতে বলি, আপনি আপনার নিজের বাড়ি না হলেও আপনি ভাড়াতে থাকেন, করে নেবেন। কিছু একটা অঘটন হলো, আপনার পকেট থেকে যাতে টাকাটা না বেরোয়, সোজা কথা। আপনার মনে আছে 2000 বোধহয়, আমি বলছি 14 বা 15 নেপালের যে ভয়ঙ্কর ভূমিকম্প হ্যাঁ, হয়েছিল, হ্যাঁ, 15 সাল। কলকাতাও কাঁপিয়ে দিয়েছিল, মনে আছে তো? একদম, একদম, একদম। হ্যাঁ, 15 সাল। অনেক বাড়িতে কিন্তু ফাটল ফাটল ধরেছিল, একদম। তাই না? মানে ভালো রকম ভাবে চিড় ধরে গেছিল, একদম পুরো হ্যাঁ, পাঁচিল পাঁচিল সব পিলার হ্যাঁ। ফিলার। এবার ধরে নিন, ওই সময় কিন্তু, আমি 10 বছর আগের কথা বলছি, তখন তো লোকে আরো বুঝতো না যে এই হুম। ঘরের বীমা হয়। এবার ধরে নিন কারোর ঘর বলতে নেই, ভালো ড্যামেজ হলো, এবার ওটা সারাতে তো অনেক খরচ লাগে। প্রচুর খরচ লাগবে। আপনার যদি বীমা থাকে এবং ওর মধ্যে আর্থকুয়েক কভার থাকে, ওটার জন্য আলাদা প্রিমিয়াম থাকে, কিন্তু খুবই হুম। কম, তাহলে কিন্তু আপনি একটা মোটা টাকা পেতে পারেন। এটা আপনার সুরক্ষা। হুম। নাহলে কি হয়, এগুলো না থাকলে আপনার ভবিষ্যতের সঞ্চয় থেকে আপনাকে টাকা বের করতে হবে। একদম। তো আশা করি মানে এই খুব সহজ সরল ভাবে বুঝিয়েছি। এফডির জায়গায় আমার মনে হয় আপনি ভালো লিকুইড মানি মার্কেট বা কর্পোরেট বন্ড মিউচুয়াল ফান্ডে রাখুন। আর মুদ্রাস্ফীতিকে হারাতে গেলে আপনাকে স্টক মার্কেট বা সোনা, এগুলোর বিকল্প খুবই কম। পিএফ পিপিএফ এগুলো এখনো ঠিক আছে, কেননা এগুলো কর মুক্ত, তাই জন্য। যেরকম পোস্ট অফিস, এগুলোতেও এক দুটো স্কিম আছে বোধহয় যেগুলো কর মুক্ত, দেখে নেবেন, এগুলো রিটার্ন অত নয়, মুদ্রাস্ফীতি কভার করে না। এফডি তো ট্যাক্সের পর মুদ্রাস্ফীতির কমই হয়। কিছুই কিছুই করে না হুম। হিসেব মতো। আর ফলে যারা ইন্স্যুরেন্স পলিসি, আমি আগের বারও জীবন বীমার সম্বন্ধে বলেছিলাম, যারা ভাবেন যে চিলড্রেন্স প্ল্যান নেবো বা রিটায়ারমেন্ট প্ল্যান নেবো, আমার মনে হয় সহজ সরল হচ্ছে, আপনি টার্ম প্ল্যান নিন একদিকে, আর বাকিটা ইনভেস্ট করুন মিউচুয়াল ফান্ডে বা একদম। শেয়ারে। ওটা অনেক ভালো, কেননা এই এই সব চিলড্রেন্স প্ল্যান, রিটায়ারমেন্ট প্ল্যানের সমস্যাটা হচ্ছে, আপনার অনেকখানি ওই এক্সপেন্সে বেরিয়ে যায়, যেগুলো চার্জ করে ইন্স্যুরেন্স কোম্পানি। ঠিক। তো আজকে আমরা এই নোটেই শেষ করছি যে দয়া করে প্রত্যেকের শীত ঘুম ভাঙুক।
যারা এখনো মানে এটা ভেবে বসে আছেন, নিশ্চিন্ত একটা বর্তমানের একটা কাঁথার নিচে মানে একটা উষ্ণতায় বসে আছেন, যে ভবিষ্যতে আমাকে বা মুদ্রাস্ফীতির এই প্রচন্ড শৈত্যপ্রবাহ সহ্য করতে হবে না, তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন। এবং তারা কিন্তু ওই এফডি বা ওই যে সমস্ত বীমা বা যে সমস্ত সংস্থা আপনাকে 4%, 4.5% রিটার্ন দেবে, সেটা দিয়ে কিন্তু আপনারা ভবিষ্যতে কিন্তু আপনার টাকার কোনো মূল্য বাড়বে না, উল্টে আপনারা কিন্তু সর্বশান্ত হয়ে যাবেন। তা একটা আপাতত। জিনিস আমি বলতে চাই, একটা জিনিস বলতে চাই, আপনার বয়স, আপনার সঞ্চয়, এ একটা রিস্ক প্রোফাইল হয়, সেটা হুম। আপনার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার আপনাকে বলতে পারবে, ঠিক ঠিক। আছে, বা ঠিক। আপনার মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর বলতে পারবে। এটা দেখুন, রিস্ক রিটার্ন দুটো যোগ, হাই রিস্ক হাই রিটার্ন হয়, রিস্ক হুম। বাড়লে রিটার্নও বাড়ে। হুম। আপনার ক্ষমতা কত রিস্ক নেওয়ার সেই অনুযায়ী আপনি সেই বিনিয়োগ অনুযায়ী করবেন। রিস্ক নিতে হবে। ঠিক। দেখুন, সবাই জানে স্টক মার্কেটে বেশি রিটার্ন পাবেন, এবার হুম। হতে পারে আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা নেই বা আপনার প্রবণতা নেই, ঠিক আছে, ওই নিয়ে আপনি মাথা ঘামাবেন না। স্টক মার্কেটে করতে চান, মিউচুয়াল ফান্ডে দিন, ভালো মিউচুয়াল মিউচুয়াল ফান্ডই করুন, ফান্ডে। সেটাই বলছি। এবার ধরে নিন এফডি, আপনার এফডি তে বিশ্বাস আছে সবারই, আমারও আছে বিশ্বাস। এফডি চেয়ে একটু বেশি রিটার্ন পাবো কোথায়? ওই আমি যেগুলো লিকুইড মিউচুয়াল ফান্ড বা মানি লিকুইড মার্কেট মিউচুয়াল ফান্ড। বললাম, তো এইগুলো একটু একটু করে দেখতে হবে, না হলে কি হয়, ওই সমস্যাটা দেখুন, সমস্যাটা আমাদের উপরেই পড়বে, কারণ আমাদের সামাজিক কোনো সিকিউরিটি নেই, মানে না। সুরক্ষা তো নেই আমাদের। আমাদের সরকার আমাদের জন্য কিছু করবে না, করতে পারবেও না, এত লোক কতজনের জন্য করবে, সম্ভব নয়। নিজেদেরই করতে হবে। আবার আমি বলছি, এতে ভয় পাওয়ার কিছু নেই। প্রথম পদক্ষেপ হচ্ছে সমস্যাটার সম্মুখীন হওয়া। একদম। আপনি যেই দিন সমস্যার সম্মুখীন হবেন, দেখবেন আপনার ভেতরে সঙ্গে সঙ্গে দম জোরটা চলে চলে আসবে, আসবে। একদম চলে আসবে। তো আমি আহ, আগের পর্বে কিছু দর্শক প্রশ্ন দিয়েছে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি, সদুত্তর দেওয়ার চেষ্টা করেছি। এবারেও যেন আপনারা প্রশ্ন করেন, আমাদের ইন্টারাকশন বাড়বে, আপনার প্রশ্নের সদুত্তর দেওয়ার প্রচেষ্টা করব। একদম। একদম। তো আজকে আপাতত এই পর্যন্তই। আবার আমরা একটি বিনিয়োগের এবং বা বিনিয়োগ সংক্রান্ত নানা রকম দিক নিয়ে আমরা আবার ফিরে আসবো পরের সপ্তাহে। আপাতত এই পর্যন্তই। নমস্কার। ধন্যবাদ, নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।